Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা 16 নম্বর এপিসোডের বক্তা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় থেকে চিনি যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এবং উনি তখন কংগ্রেসে ছিলেন এবং প্রথম আমাকে ওনার কাছে পাঠানো হয়েছিল। আমি তখন ইকোনমিক টাইমসে চাকরি করি, ওনার একটা ইন্টারভিউ নিতে। ঠিক তারপরে যখন উনি একটা ময়দানে খুব বড় ব্রিগেডে একটা খুব বড় জনসভা করেছিলেন, জ্যোতি বসুর জনসভা ঠিক পরে, এবং আমার মনে আছে সেই কাগজে বিশাল করে ছবি বেরিয়েছিল পেজ 1-এ এবং হেডলাইন ছিল মমতা ড্যাশ জ্যোতি বাসু। তখন সেই সময় একজন বিরোধী দলের নেত্রী হয়ে তিনি উনি যেভাবে মানুষ জড়ো করার ক্ষমতা রাখতেন, ওনার প্রতি আকৃষ্ট হয়ে মানুষেরা আসতো, সেটা একটা দেখার মতন জিনিস ছিল। এবং আমি যখন ওনার সঙ্গে দেখা করতে যাই, উনি তখন একটা ছোট্ট ওই ঘরে থাকেন, সেই ঘরে এসি টেসিও লাগেনি এবং বাড়ির উল্টো দিকে একটা ছোট্ট খোলা একটা ক্লিয়ারিং মতন ছিল, সেখানে উনি সেদিনকে প্রেস কনফারেন্স করছেন। খোলা জায়গাতে কোনো আড়ম্বর নেই, ওনার সামর্থ্যও সেরকম ছিল না, খুব চিরকালই খুব সিম্পল একটা লাইফস্টাইল ছিল। এবং সেখানে সব প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পরে আমি ওনাকে বললাম আমি আপনার সঙ্গে একটা ইন্টারভিউ চাই। তো উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে আমার যেটা মনে হয়েছিল, উনি একটা ভীষণ খুব সরল মনের মাটির মানুষ আর কি। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কীভাবে রাজনীতিতে এসেছিলেন। তো উনি বলছিলেন যে আমার বাবাকে দেখে রাজনীতিতে আসা, আমার বাবা কংগ্রেস করতেন এবং উনি দেওয়ালে পোস্টার লাগাতেন, ওনার কাজ ছিল দেওয়ালে কংগ্রেসের পোস্টার লাগানো, এবং আমার কাজ ছিল রাত্রিবেলাতে ওই গঁদের আটাটা তৈরি করা, আটাগুলে সেই করে ওই পোস্টারগুলো চুবিয়ে রাখা রাত্রিবেলাতে, এবং রাত্রিবেলাতে তারপরের দিন মাঝরাতে উঠে বাবা সেই পোস্টারগুলো লাগাতেন। এইটা হচ্ছে আমার রাজনীতিতে হাতে খড়ি, যে গঁদের আটা গোলাটা। এবং তখন উনি একদম অকপটে বলেছিলেন যে আমাদের অবস্থা খুবই সাধারণ ছিল, ওর বাবা অল্প বয়সে চলে যান, এবং সেই সময় উনি ভোরবেলাতে উঠে হরিণঘাটার যে স্টলগুলো হতো, যে ওই বুথগুলো হতো, সেখানে উনি কাজ করতেন এবং সেখানে সামান্য যেটুকুনি পয়সা পেতেন সেটা এনেও নিজের মায়ের হাতে দিতেন অথবা বাজার করে আনতেন। তারপরে সেখান থেকে উনি স্কুলে যেতেন, তারপরে কলেজে যেতেন এবং কলেজ করার পরে টিউশনি করতেন, কারণ বাড়িতে সংসার চালানোর জন্য টিউশনি করতেন। এবং ওনার কাছে বেশিরভাগ সময় নিজের ওনার জন্য কেনা কোনো শাড়ি থাকতো না। ওরা অনেকজন ভাই বোন ছিলেন, তো সাধারণত বাবা হোক বা আত্মীয় স্বজনরা হোক, ওর মাকে একটা শাড়ি দিত, এবং সেটা সাধারণত যেরকম একটু বয়স্ক মানুষদের যেরকম দেয়, সাদা শাড়ি পাড়ওয়ালা, এবং সেখান থেকে উনি শাড়ি পরতেন আর কি, মায়ের শাড়ি থেকেই উনি শাড়ি পরে যেতেন। সেই জন্য অল্প বয়স থেকেই ওনার সাদা শাড়ি পরা অভ্যেস, এটা হঠাৎ করে একটা তৈরি করা অভ্যেস নয় আর কি, এটা এভাবেই উনি বড় হয়েছেন। সাদা শাড়ি পরে, খুব সাধারণ তাঁতের শাড়ি পরে, হাওয়াই চটি পরে, কারণ চটি কেনার সেরকম সামর্থ্য ছিল না, এবং সেটা নিয়ে ওনার কোনো তার জন্যে কোনো সংকোচ বা কিছু দ্বিধা কিছু ছিল না এই কথাগুলো স্বীকার করতে। সেটা আমাকে সবথেকে বেশি আকৃষ্ট করে, যে একটা মানুষ কতটা সৎ এবং কতটা অকপট, যে এইভাবে কথা বলতে পারে, তার নিজের অসুবিধের কথা, কিভাবে বড় হয়েছে। এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিজে কবে মঞ্চে নামলেন। তো উনি একটা খুব সুন্দর গল্প বলেছিলেন, যখন উনি একদিনকে সরস্বতী পুজোর দিনকে উনি বোধহয় কোথা দিয়ে যাচ্ছেন, এই হাজরার মোড়ে একটা মঞ্চ হয়েছে এবং সেখানে একটা সবাইকে কিছু না কিছু বলতে বলা হচ্ছে, বাচ্চাদেরকে বা মানুষকে কিছু না কিছু বলছেন। তখন উনিও বলতে গেছেন এবং উনি ইমপ্রম্পটু বেশ 15-20 মিনিট আধ ঘন্টা মতন বলেছেন।
বলে যখন নেমে এসেছেন তখন ওই পাড়ারই কোনো হবেন ভদ্রলোক ওনাকে বললেন, তুমি খুব ভালো বলেছো, তুমি খুব সুন্দর বলেছো, তুমি একদিন অনেক উঁচুতে উঠবে। বলে ওকে নিয়ে গিয়ে উনি বললেন যে আমাকে, আমার এখনও মনে আছে, একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে উনি আমাকে 2টো সন্দেশ কিনে দিয়েছিলেন। তো সেটাই ছিল আমার জীবনের প্রথম ভোট, যে আমাকে কেউ, মানে আমার কথা শুনে কেউ ইমপ্রেসড হয়ে আমাকে কিছু দিল। এবং যেটা আমার ওনার যে ব্যাপারে, ওনার রাজনীতি তো ছেড়ে দিচ্ছি, উনি ওনার কর্মকাণ্ডও ছেড়ে দিচ্ছি, সেটা তো সবাই জানে। যেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে ওর প্রতি, যে ওনার লাইফস্টাইলে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। উনি যে এত বছরের, এতবারের যে সাংসদ, এতবারের বিধায়ক, এটা 3য় বার উনি মুখ্যমন্ত্রী, উনি কিন্তু সেই কালীঘাটের ওই ওয়ার্কিং ক্লাস যে এনভায়রনমেন্ট, সেখানেই থেকে গেছেন। উনি ওখান থেকে উঠে এসে অনায়াসে একটা বাড়ি কিনতে পারতেন, একটা ফ্ল্যাট কিনতে পারতেন, বা একটা কোনো অফিসিয়াল রেসিডেন্সে থাকতে পারতেন। উনি কিন্তু সেটা করেননি। উনি যেখানে ছিলেন ওনার রুটটাকে উনি ভোলেননি, ওনার যে শেকড়, সেই শেকড়টাকে কিন্তু উনি ভোলেননি। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জীবনে উঠতে গেলে নিজের শেকড়টা প্রতি আকর্ষণ থাকাটা খুব জরুরি। নিজের শেকড়টা যদি শক্ত হয়, গাছের শেকড় শক্ত হলে তাহলে তার সে আরও চড়চড় করে বাড়বে। এবং আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই উত্থান এবং মানে উত্তরোত্তর উন্নতি, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ওনার ওই শেকড়ের প্রতি আস্থা এবং আঁকড়ে থাকা, নিজের মাকে এত ভালোবাসা, নিজের ওই জায়গাটাকে, ওই জমিটাকে আঁকড়ে রাখা, যে আমি এখানকার মেয়ে, আমি এইভাবে বড় হয়েছি, আমি আজকে 3য় বারের মুখ্যমন্ত্রী, তাহলেও আমি সাদা শাড়িই পরি, একটা সরু পাড় সাদা শাড়ি পরি, আমি এখনও হাওয়াই চটি পরি, এটাই আমি। হ্যাঁ, এইটা স্বীকার করতে যে তার কোনো অসুবিধে নেই, কোনো দ্বিধা নেই। উনি অন্যান্য অনেক মহিলা মুখ্যমন্ত্রীর মতো নিজেকে সোনা দিয়ে তোলেন না, হ্যাঁ, অথবা তার জীবনযাত্রায় পরিবর্তন আনেননি। এই যে ওনার ব্যাপারটা, আমার মনে হয় এটা ওনার একটা বিশেষ দিক, এবং আমি ওনাকে ভীষণ ভালোবাসি এই কারণে। আমি রাজনীতির মানুষ না, এবং কোনো দিন কলেজে বা স্কুলেও কোনোভাবে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম না, বড় হয়েও ছিলাম না, ভোটটা দিতাম, কিন্তু কোনো দিন সক্রিয় রাজনীতিতে বা কোনো একটা ছাত্র রাজনীতির সঙ্গে আমার যোগ ছিল না। প্রথম মিছিলে হেঁটেছিলাম রিজওয়ানুর রহমান কেসে, এবং তারপরে গ্রেপ্তার হয়েছিলাম নন্দনের সামনে থেকে, ওই যখন নন্দীগ্রামের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম। এবং সেটা ছিল খুব স্বতঃস্ফূর্তভাবে, কিছু পাওয়ার জন্যে নয়, কারণ তখন তো বামফ্রন্টের খুব জোর, মানে আমরা 235, ওরা 30, সেই জোরে চলছে, এবং কোনো সম্ভাবনাই ছিল না আমাদের, আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না যে তাদের কোনোভাবে হারানো যেতে পারে। কিন্তু একটা আত্মিক তাগিদ থেকে, আদর্শগত তাগিদ থেকে নন্দীগ্রাম আন্দোলনে সামিল হয়েছিলাম, কিছু পাওয়ার জন্যে, কোনোভাবেই নয়। এবং তারপরে আমরা অ্যারেস্টেডও হই। তার পরবর্তীকালে যখন আস্তে আস্তে আন্দোলনটা দানা বাঁধছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরেকবার একটু ঘনিষ্ঠতা হয়। একবার মহাজাতি সদনে একটা অনুষ্ঠান হলো, যেখানে বিভিন্ন বিরোধী রাজনীতির মানুষরা, যেরকম তখন পিডিএস ফর্মড হয়েছে, সৈফুদ্দিন চৌধুরী এবং আরও বিভিন্ন ছোট ছোট ধরুন এপিডিআরের লোকজন, তারা আসছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেপথ্যে থেকে তাদের সঙ্গে মানে আলোচনা করে এটা করছেন, কিন্তু উনি সামনে আসছেন না। উনি আসবেন হয়তো পরে, আর কি, সবাই বলার পরে উনি আসবেন। তো সেই সময় আমি গেছি ওখানে, তো দোলা সেন ছিলেন ওর সঙ্গে, তো দোলা দিয়ে আমাকে বললেন যে তুমি এসো ভেতরে, দিদি তোমার সঙ্গে কথা বলবেন। তো গেছি, সামনাসামনি সেই 2য় বার দেখা, তো আমার খুব ঠোঁট ফাটতো, তো আমার তখনও আবার ঠোঁট ফাটছে, তখন উনি ওনার ব্যাগ থেকে একটা ছোট্ট একটা বেসডিনের টিউব বার করলেন, করে বললেন আমার সঙ্গে এটা সবসময় থাকে, বলে বার করে একটুখানি নিয়ে আমার হাতে দিলেন। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, হ্যাঁ, একটা ভীষণ আন্তরিক একটা ব্যাপার, যে যেরকম আমি শুনেছি যে উনি যদি আজকে যদি আপনার সঙ্গে দেখা হয় এবং আপনি বলেন আমার না মায়ের খুব পায়ে হাঁটুতে ব্যথা, আপনার সঙ্গে যদি 5 বছর পরেও দেখা হয়, উনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার মায়ের পায়ের হাঁটুর ব্যথাটা কেমন আছে। তো এই জিনিসগুলো উনি খুব, মানে ওনার মেমোরি খুব শার্প এবং খুব আন্তরিক, আর কি, খুব মনে রাখেন যে কার কোথায় কি অসুবিধে এবং সেটা কিভাবে করা যায়। এবং আরও একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্যক্তি হিসেবে
যেটা খুব শেখার মতো জিনিস, সেটা হচ্ছে উনি ভীষণ কৃতজ্ঞ। উনি কিন্তু কেউ ওনার জন্য যদি এতটুকুনিও কিছু করে উনি সেটা ভুলে যান না। ভীষণ ওনার মধ্যে একটা সাংঘাতিক কৃতজ্ঞতা বোধ আছে, এটা খুব বেশি মানুষের মধ্যে থাকে না। রাজনীতি এমন একটা জিনিস যেখানে মানুষ খুব ব্যবহার করে অন্য মানুষকে, কানেকশানস ব্যবহার করে, অন্য মানুষকে ব্যবহার করে, ব্যবহার করার পর থেকে ছুঁড়ে ফেলে দেয়। উনি কিন্তু সেটা নন, উনি ঠিক উল্টো। মানে যদি ওনাকে কেউ এতটুকুনিও কোথাও সাহায্য করে থাকে, কোনো রকম সাহায্য করে থাকে, তাহলে উনি সেটা মনে রাখেন। এগুলোই হচ্ছে ইয়ের ব্যাপার আর কি। তো এবং তারপরে আমি বসে আছি, আমার সঙ্গে আরেকজন বন্ধু গেছিলো। তো তখন উনি বললেন, দোলাকে বললেন যে ওই প্যাকেট আছে আর? তখন দোলা বলে, হ্যাঁ আমি 2টো বাঁচিয়ে রেখেছি। তখন উনি বললেন, একটা দাও। তো বললাম, না না দিদি আমাদের লাগবে না। বলে, না না শোনো, লুচি আলুর দম আছে, ওটা কোনোদিন কেউ না করতে পারে না। হ্যাঁ, তো একটা প্যাকেট লুচি আলুর দমের আমি আর আমার বন্ধু আমরা শেয়ার করে খেলাম। তো এই জিনিসগুলো আমার খুব মানে মনে আছে, যে ওনার ভীষণ একটা আন্তরিক একটা ব্যাপার ছিল। এবং তার পরবর্তীকালে যখন উনি ক্ষমতায় এলেন, সেই সময় আমরা তো খুব আনন্দিত, আপ্লুত, যে কি করে এটা উনি করতে পারলেন, এই ঘটনাটা উনি কী করে করতে পারলেন। এবং আমার মনে আছে আমি তখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াই, সেই সময়টাতে আমার কাছে একটা ফোন এলো বিবিসি থেকে, যেহেতু আমি ওনাকে সমর্থন করেছিলাম ওপেনলি। তো উনি তখন বিবিসি থেকে আমাকে বললো যে এরকম, বাট ডোন্ট ইউ থিঙ্ক শি ইজ, লট অফ পিপল সে দ্যাট শি ইজ এ লিটল ক্রেজি। তখন আমি বলেছিলাম যে ইউ হ্যাভ টু বি নট এ লিটল বাট এ লট ক্রেজি টু ইভেন ইম্যাজিন দ্যাট দ্য লেফট ফ্রন্ট ক্যান বি রিমুভড। ইভেন টু ইম্যাজিন সাচ এ থিং ইউ হ্যাভ টু বি এ লট ক্রেজি। সো একজন সাধারণ খুব স্বাভাবিক, খুব সুস্থ, ভীষণ নর্মাল কোনো মানুষ এটা কল্পনাই করতে পারতো না সেই সময়, যে বামফ্রন্টকে সরানো যেতে পারে। এটার জন্য যে শুধু কল্পনা করেছেন তা না, যে সরাতে পেরেছেন, তার মানে উনি স্বাভাবিক নন। এবং অস্বাভাবিকটা খুব মানে পজিটিভ অর্থে অস্বাভাবিক, যে উনি মানে অকল্পনীয় জিনিস কল্পনা করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমার ওনার সম্পর্কে এটাই মনে হয়েছিল। এবং উনি যেভাবে মানুষের পাশে এসে চিরকাল দাঁড়িয়েছেন, কেউ ওনার কাছে গিয়ে কোনো রকম সাহায্য চেয়ে ফেরত গেছে বলে আমি অন্তত শুনিনি। এবং আমি আজকে এখানে এই কমিশনে 5 বছর আছি, 5.5 বছর, এবং এই 5.5 বছরে একবারও কিন্তু আমাকে উনি কোনো নির্দেশ দেননি যে এটা করতে হবে ওটা করতে হবে। বরঞ্চ যদি আমি কোনো কিছু জানতে চেয়েছি, যে হয়তো একটা কোনো কনফিউশন হচ্ছে, তখন উনি বলে পাঠিয়েছেন ও খুব ভালো করে জানে কি করতে হবে। তো এই যে একটা পদকে সম্মান দেওয়া, যে না ও জানে, হ্যাঁ মানে ওকে করতে দাও, ওকে এই ফ্রিডমটা দিতে হবে কাজ করার, এটাতে আমি তো মানে অবশ্যই অভিভূত এবং সম্মানিত। কিন্তু এটা করার জন্যে অনেক বুকের পাটা লাগে। একটা পলিটিক্সে ওই রকম জায়গায় পৌঁছে একজন মানুষকে ওই রকম মানে লিভে দেওয়া, যে তুমি তোমার ইচ্ছে মতন কাজ করো, এটা আমি অন্য কোনো রাজ্যে হয় বলে শুনিনি, কোনো রাজ্যে হয় বলে শুনিনি। সবসময় একটা ইন্টারফিয়ারেন্স আসে, এবং সবসময় দলের কথা শুনে কমিশনগুলো চলে। এটা আগের সরকারের সময়ও ছিল, এবং অন্যান্য রাজ্যে এখনও আছে, অনেক রাজ্যে এখনও আছে, ভীষণভাবে চলতে হয়। তো সেটা ওনার আরেকটা দিক, যে শুধু দক্ষ একজন অ্যাডমিনিস্ট্রেটর নন, দক্ষ একজন চিফ মিনিস্টার নন, একদম মোড় ঘুরিয়ে দিতে পারেন এরকম একজন মানুষ নন, তার সঙ্গে সঙ্গে একজন অত্যন্ত বিচক্ষণ এবং সেন্সিটিভ একজন ইন্ডিভিজুয়াল, যিনি মানে জানেন যে কাকে কোথায় কতটা মার্জিন দিতে হয়, কাকে কতটা ভরসা করা যায়। একটাই পরিবর্তন হয়েছে যে উনি ভীষণ ব্যস্ত হয়ে গেছেন, কারণ এত কাজ করেন, মানে উনি তো ওয়ার্কাহলিক, প্রায় সারাক্ষণ 24 ঘন্টা কাজ করেন, এবং সেই জন্য ভীষণ ব্যস্ত। আগে যে সময় যেটুকুনি যেরকম আমার সঙ্গে বসে গল্প করতে পেরেছিলেন, সন্দেশ খাওয়ার গল্প অথবা লুচি আলুর দম খাওয়ার গল্প, যে সময়টা পেতেন সেই সময়টা এখন আর পাবেন না। সেটা তো আমি নিজের কাজেই বুঝতে পারি, যে এই চেয়ারে বসে আমারই সময় হয় না, তো উনি তো মানে মুখ্যমন্ত্রী, অবশ্যই সময় হবে না। সময়টা কমে গেছে ওনার,
এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি। ঠিক অতখানি উনি জেনুইন একজন মানুষ আছেন, যেটুকুনি আমি বুঝেছি। ঠিক অতখানি কনসার্নড আছেন, সেন্সিটিভ আছেন, এবং ততখানি আন্তরিকভাবে বাংলার ভালো চান। উনি কিন্তু ওনার, যদি আপনি 1000টা ওনার সম্পর্কে খারাপ কথা বলতে পারেন, কিন্তু একটা জিনিস সবাই মানতে বাধ্য, ওনার সবথেকে বড় শত্রুও মানতে বাধ্য, যে উনি বাংলাকে সত্যি ভালোবাসেন, বাংলা এবং বাংলার মানুষকে, এবং বাংলার মঙ্গল চান। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস ওনার ব্যাপারে। উনি বাচ্চাদের জন্যে কিছু গান বেঁধেছিলেন এবং সেটা একটা অ্যানিমেটেড ফর্মে আমার কাছে এসেছিলো, সেগুলো আমরা ব্যবহার করেছি, আমাদের ওয়েবসাইটেও রয়েছে। আমরা বিশেষ করে যখন কোভিডের সময়, তখন গরমের ছুটি বলে একটা সেকশন করেছিলাম, আমরা রোজ একটা করে ভিডিও রিলিজ করতাম, তো সেখানে আমরা রিলিজ করেছি। দেখুন, কোনো মানুষের একটা অন্য দিক থাকা খুব জরুরি, হ্যাঁ, মানে তার একটা অন্য সত্তা থাকা ভীষণ জরুরি বেঁচে থাকার জন্যে। যেরকম যখন কোনো মানুষ রিটায়ার করে, তখন কিন্তু সে ভীষণ দিশেহারা হয়ে যায়, আর কি করব, কিছু করার নেই। কিন্তু যদি তার ওই একটা দিক থাকতো, তাহলে কিন্তু সে দিশেহারা হতো না, তার মনে হতো যাক আমি এতদিনে সময় পেলাম কিছু করার। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা সেটা অন্য একটা দিক আর কি, হ্যাঁ, একটা অন্য সত্তা, যেটা খুব জরুরি একটা সত্তা। এবং যখন সিঙ্গুর আন্দোলন হচ্ছিল, যখন আমি ওনার ওখানে ওই মঞ্চে গেছি, তখন দেখেছি যে মঞ্চের ঠিক পেছনে একটা অ্যান্টি চেম্বার মতন ছিল, একটা মানে একটা ইয়েই আর কি, প্যান্ডেলের মতোই, সেখানে উনি বসে বসে ছবি আঁকছেন। তো আমি দোলাকে জিজ্ঞেস করলাম যে এই সময় ছবি আঁকছেন? বলে হ্যাঁ, আসলে ভীষণ টেনশন, তো টেনশন হলে উনি ছবি আঁকতে শুরু করেন। তো এটা একটা অপূর্ব, আমার মনে হচ্ছে এটা অপূর্ব প্রকাশ আর কি টেনশনের। টেনশন হলে ছবি আঁকি বসে বসে, হ্যাঁ, লোকের মাথা না খেয়ে বা নিজের শরীর নষ্ট না করে আমি ছবি আঁকি। তো এটাও একটা খুব সুন্দর দিক, এটা খুব পজিটিভ দিক, যে টেনশনকে কীভাবে আমি পজিটিভলি ট্যাকল করব। নারী হিসেবে আমি এটাই বলবো যে আমি অত্যন্ত গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, এই জন্যে যে যদি সাউথ এশিয়া আর যদি আপনি ইতিহাস দেখেন, কোনো মহিলা তখনই খুব ক্ষমতার শীর্ষে পৌঁছতে পেরেছেন যখন আমরা যেটাকে বলি যে অ্যাজ আ পলিটিক্যাল উইডো অর আ পলিটিক্যাল অরফান। আপনি যদি মিসেস গান্ধী দেখেন, ইন্দিরা গান্ধী পলিটিক্যাল অরফান, সোনিয়া গান্ধী পলিটিক্যাল উইডো, মানেকা গান্ধী পলিটিক্যাল উইডো, প্রিয়াঙ্কা গান্ধী পলিটিক্যাল অরফান। যদি আপনি পাকিস্তান দেখেন, বেনজির ভুট্টো পলিটিক্যাল অরফান। যদি বাংলাদেশ দেখেন, খালেদা জিয়া পলিটিক্যাল উইডো, শেখ হাসিনা পলিটিক্যাল অরফান। যদি আপনি শ্রীলঙ্কা যান, সিরিমাভো বন্দরনায়েক, হ্যাঁ, সেম জিনিস। যদি আপনি ফিলিপিন্সে যান, কোরাইজন অ্যাকুইনো। সাউথ এশিয়াতে যতজন মহিলা ক্ষমতায় এসেছে, তারা আইদার অ্যাজ পলিটিক্যাল উইডো অর পলিটিক্যাল অরফান। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা যিনি ক্ষমতায় পৌঁছেছেন নট বিকজ অফ দ্য মেন ইন হার লাইফ, বাট ইন স্পাইট অফ দেম। উনি সম্পূর্ণ নিজের জোরে, নিজের পরিশ্রমে এবং নিজের ক্ষমতায়, নিজের ট্যালেন্টের জোরে এই জায়গায় পৌঁছিয়েছেন, কামিং ফ্রম আ ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড। ওনাকে ব্যাক করার মতন কেউ ছিল না, না বিত্ত ছিল, না পরিবার ছিল, না কোনো কোনো গডফাদার ছিল বা গডমাদার ছিল, শুধুমাত্র নিজের ক্ষমতার জোরে এখানে পৌঁছেছেন। সেই জন্যে আমি বিশেষভাবে গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এটা হচ্ছে নারী ক্ষমতায়নের সবথেকে বড় নিদর্শন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবার। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।